নমস্কার। আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি শিবম। আমি আমার একাধিক ভিডিওতে এর আগে কিছু কথা বলেছি। সেই কথাগুলোই কার্যত ভারতীয় সেনাপ্রধান একদম হুবহু কালকে বললেন। আমি কি বলেছিলাম? আমি বলেছিলাম বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকারকে সরকারিভাবে গুরুত্বই দেয় না ভারতের এই মোদী সরকার। যদি অন্তর্বর্তীকালীন সরকারকে গুরুত্ব দিত, তাহলে দেখবেন শেষ 3 থেকে 4 মাসে অন্তত একটা পররাষ্ট্র বিষয়ক কোনো না কোনো নীতি নির্ধারক মিটিং হতো। অন্তত ভারতের প্রতিবেশী রাষ্ট্র হয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে চাইতো ভারতবর্ষ। কিন্তু শেষ 3 থেকে 4 মাসে অফিসিয়ালি আজ অব্দি কোনো মিটিং ভারতের উচ্চপদস্থ কোনো মন্ত্রী কিংবা উচ্চপদস্থ কোনো কর্মকর্তা কিন্তু করেননি। শুধু তাই নয়, একাধিক ইস্যুতে যখন বাংলাদেশ দিনের পর দিন প্রাসঙ্গিক হওয়ার চেষ্টা করছেন, ভারতবর্ষকে উস্কে দেওয়ার চেষ্টা করছেন, ঠিক তখন কিন্তু ভারত সরকার ধরি মাছ না ছুঁই পানি একটা অ্যাটিচিউড বজায় রেখেছেন। অর্থাৎ তোমাদের এই সরকারের পক্ষ থেকে যত ধরনের মন্তব্য আসছে, আমরা কার্যত সেই মন্তব্যগুলোকে পাত্তাই দিচ্ছি না। এটা ভারতবর্ষের একটা ডিপ্লোম্যাটিক চালও বলতে পারেন। কারণ এই অন্তর্বর্তীকালীন সরকারকে যদি ভারতবর্ষ গুরুত্ব দেয়, তাহলে কিন্তু বাংলাদেশের রাজনীতিতে এই মোহাম্মদ ইউনূস সরকার অত্যন্ত প্রাসঙ্গিক হয়ে যেতেন। বর্তমানে আন্তর্জাতিক সারফেসটা একবার ভাবুন এবং আপনারা কমেন্টে জানাবেন, বিশ্বের পাকিস্তান ছাড়া এমন কি কোনো দেশ আছে যেই দেশটি এই মোহাম্মদ ইউনূসকে গুরুত্ব সহকারে বিবেচনা করেন? ছিলেন বাইডেন। এই বাইডেন যখন ছিলেন তখন মোহাম্মদ ইউনূস একটু খেল দেখানোর চেষ্টা করেছেন, কিন্তু বর্তমানে ট্রাম্প সরকার এসেও পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছে এই বাংলাদেশের সরকারকে তারা মান্যতাই দেয় না। আর মান্যতা দেয় না বলেই স্বয়ং ট্রাম্পের যে ইনভিটেশন প্রোগ্রাম, যে শপথ গ্রহণ সুইং সেরেমনি, সেখানেও কিন্তু মোহাম্মদ ইউনূস সরকারের কোনো প্রতিনিধি থাকবেন না। অর্থাৎ সব মিলিয়ে কালকে ভারতের সেনাপ্রধান যে কথাগুলো বলেছেন, অন্তত আগের এই কথাগুলোর মতবাদকেই কিন্তু এস্টাবলিশ করে। কালকে কি বলেছেন ভারতের সেনাপ্রধান? ভারতের সেনাপ্রধান পরিষ্কারভাবে বলেছেন, বর্তমানে এই সরকারের সঙ্গে সম্পর্ক ভালো হওয়ার কোনো চিহ্নই নেই, কিন্তু যদি নির্বাচিত সরকার আসে তাহলেই নাকি সম্পর্ক আগের মতো স্বাভাবিক হবে। একদম কোট আনকোট আমি একটু আপনাদের কথাগুলো শোনাতে চাই, তাহলে বুঝবেন ভারতবর্ষ নির্বাচিত সরকারকেই কেন গুরুত্ব দেবে। এবং কিছুদিন আগে আমেরিকা যে প্রেস কনফারেন্স করে বলেছিল ভারত এবং আমেরিকা উভয় মিলে বাংলাদেশের নির্বাচনকে সম্পূর্ণভাবে শেষ করবে, সব কিছু দেখুন একই সূত্রতে বাধা পড়ে যাবে। কি সুন্দর! এটাই হলো পলিটিক্স, এটাই হলো অঙ্কের ওই ফর্মুলা মিলিয়ে চলার মতো কিছু একটা নীতি নির্ধারক নিয়ম বলতে পারেন আপনারা। কি বলেছেন কালকে ভারতীয় সেনাপ্রধান? ভারতীয় সেনাপ্রধান বলেছেন, যদি আপনারা দুই দেশের সম্পর্কের কথা বলেন, সেটা ওখানে নির্বাচিত সরকার না আসা পর্যন্ত সম্ভব নয়। অর্থাৎ মোহাম্মদ ইউনূস সরকারের যে বৈধতা আছে তা গুরুত্ব সহকারে ভাবতেই চাইছে না ভারত সরকার। এটাই তো আমি লাগাতার বলে এসেছি শেষ 1 মাস ধরে। এই সরকারকে এত গুরুত্ব কিসের জন্য দেবে? আজকে ভারতবর্ষ যে চাল পাঠাচ্ছে, ডিম পাঠাচ্ছে, একের পর এক জনহিতকর কার্যকলাপ বাংলাদেশের সঙ্গে চালাচ্ছে, তা কিন্তু পরবর্তী সরকারের জন্য ভেবে এবং কিছুটা শেখ হাসিনা করে যাওয়া একাধিক চুক্তিকে মান্যতা দিয়ে। অর্থাৎ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক খারাপ করতে চায়নি ভারত সরকার, শুধুমাত্র এই মোহাম্মদ ইউনূস সরকারকে পাত্তাই দিতে চাইছে না, মোহাম্মদ ইউনূস সরকারের কোনো বৈধতাকে স্বীকার করতে চাইছে না। এবং এর জন্যই বারংবার তারা যখন শেখ হাসিনাকে চেয়ে অফিসিয়ালি চিঠি দিচ্ছেন, লেটার দিচ্ছেন, দেখবেন এখনো অবধি কোনো সরকারি বিজ্ঞপ্তি, কোনো আগ্রাসন ভারতের পক্ষ থেকে দেওয়া হয়নি। কারণ ভারত যদি এই মোহাম্মদ ইউনূস সরকারকে গুরুত্ব দিয়ে ফেলে, তাহলে কিন্তু এই মোহাম্মদ ইউনূস সরকারের জনপ্রিয়তা, গুরুত্ব আন্তর্জাতিক স্তরেও বেড়ে যেতে শুরু করবে। আর এর জন্যই কিন্তু ভারত সরকার এতদিন চুপ ছিলেন। কিন্তু কালকে ভারতের সেনাপ্রধান যে কথাগুলো বলে দিয়েছেন, আমার মনে হয় না মোহাম্মদ ইউনূস সরকারের যদি লজ্জা থাকে, এরপরেও ক্ষমতা আঁকড়ে পড়ে থাকবেন। আমেরিকার মতো দেশ তাদেরকে গুরুত্ব দেয় না, ভারতের মতো প্রভাবশালী একটা দেশ তাদেরকে গুরুত্ব দেয় না, রাশিয়ার মতো অন্যতম উন্নয়নশীল একটা দেশ মোহাম্মদ ইউনূস সরকারের বিরোধিতা করে আসছেন প্রথম থেকে। এখন তো চূড়ান্ত তার মানে সংঘর্ষ চূড়ান্ত পর্যায়ে। সব মিলিয়ে মোহাম্মদ ইউনূস সরকার বাংলাদেশে যে ড্যামেজটা করলেন, তা আবেগ দিয়ে আপনারা যদি বিশ্লেষণ করেন, আপনারা এই ড্যামেজের পরিমাপ খুঁজেই পাবেন না। কিন্তু আন্তর্জাতিক লেভেলে বাংলাদেশের যে গ্রহণযোগ্যতা তিনি যে তলানিতে নামিয়ে আনলেন, সেই যে রেকটিফিকেশন, বিশ্বের কোনো পার্টিকে যদি বাংলাদেশের দায়িত্ব এই মুহূর্তে দেওয়া হয়, তাহলে তারা কতটা করতে পারবে সেটাই কিন্তু একটা বড় প্রশ্ন। কালকে কি বলেছেন আর সেনাপ্রধান? সেনাপ্রধান বলেছেন, আমাদের দুই দেশের মধ্যে সেনাবাহিনীর মধ্যে সম্পর্ক ভালো আছে। দেখুন এখানে একটা টুইস্ট আছে। এই সেনাবাহিনীর মধ্যে সম্পর্ক ভালো আছে বলেছেন ভারতীয় সেনাপ্রধান,
পরবর্তী ধাপে তিনি বাংলাদেশের সেনাপ্রধানকে যে মন্তব্যগুলো করেছেন, আমার তো মনে হয় বাংলাদেশের সেনাপ্রধানের যে আসল মুখোশ তা কিন্তু এর আগেও খুলে গেছিল। আমি একাধিক ভিডিওতে আপনাদের সামনে প্রকাশ করেছিলাম, এরপরে আর কিছু অবশিষ্ট থাকলো না। অর্থাৎ এই সেনাপ্রধান আসলে দ্বিচারিতাপূর্ণ একটা মানুষ, যিনি যার সঙ্গে যেমন ব্যবহার করা উচিত, আচরণ করা উচিত, শুধুমাত্র দিনের পর দিন সেটাই করে গেছেন নিজের ক্ষমতাকে জাহির করার জন্য। বাংলাদেশের এই সেনাপ্রধানকে নিয়ে কালকে ভারত সরকার যে বিবৃতি দিয়েছে, এরপরে মোহাম্মদ ইউনূস কি এনাকে কি সেনাপ্রধান পদে রাখবেন? আর সেনাপ্রধানকে সরানোর ক্ষমতা কি মোহাম্মদ ইউনূসের আছে? এই প্রশ্ন তো থেকে যায়, কারণ এই সেনাপ্রধানের সামরিক শক্তি দ্বারা এই মোহাম্মদ ইউনূস কিন্তু ক্ষমতায় বসেছেন। অথচ এই সেনাপ্রধান নাকি ভারতের সঙ্গে আতাত করে শেখ হাসিনাকে ভারতবর্ষে পাঠিয়ে দিয়েছেন। অর্থাৎ একজন ব্যক্তি যিনি শেখ হাসিনাকেও সাহায্য করছেন, আবার মোহাম্মদ ইউনূসকেও সামরিক শক্তি দিয়ে বাংলাদেশের মসনদে বাঁচিয়ে রেখেছেন, সেই ব্যক্তির অভিসন্ধি নিয়ে, সেই ব্যক্তির কার্যকলাপ নিয়ে কিন্তু প্রশ্নচিহ্ন উঠবেই। কালকে ভারতীয় সেনাপ্রধান কি বলেছে জানেন? সেনাপ্রধান বলেছেন, আমাদের এই মুহূর্তে কোনো দেশেরই কোনো কোনো রকম নিজেদের মধ্যে সংঘর্ষ নেই। আমার সঙ্গে ওই দেশের সেনাপ্রধানের নিয়মিত যোগাযোগ রয়েছে। এবার একটা কথা ভাবুন, বাংলাদেশের সেনাপ্রধান ভারতীয় সেনাপ্রধানের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন, অথচ সেই বাংলাদেশেই একাধিক এমন বিষয় তৈরি হচ্ছে যা সম্পূর্ণভাবে ভারত বিরোধী। অর্থাৎ সেই সেনাপ্রধান চাইলেই বাংলাদেশের এই ইস্যুগুলোকে কিন্তু মিনিমাইজ করতে পারেন, সংখ্যালঘুদের উপর অত্যাচারকে কন্ট্রোল করতে পারেন। সংখ্যালঘু অত্যাচারের পাশাপাশি ইসকনের উপর যে আঘাত বাংলাদেশের মৌলবাদীরা নিয়ে আসছেন, সেগুলোকে কন্ট্রোল করতে পারেন। কারণ বাংলাদেশের আইন শৃঙ্খলার অবস্থা এখন বা এই যে পুরো দায়িত্ব, এটা সেনাপ্রধানের হাতে। সেনাপ্রধান চাইলেই কিন্তু এই 4 দিনে কলকাতা দখল করে নেব, ত্রিপুরা আগরতলা অভিযান, এই সমস্ত কিছু কিন্তু বাতিল করতে পারতেন, বয়কট করতে পারতেন এবং সমস্ত কিছুকে কন্ট্রোল করতে পারতেন। কিন্তু সেনাপ্রধান কিন্তু সেটা করেননি। ভারত কিন্তু ঠিক এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে সেনাপ্রধানকেও কিন্তু একটা খেলার সুযোগ করে দিয়ে যাচ্ছেন, এই কি একটা দীর্ঘ সময় ধরে। এই সেনাপ্রধান কি করেছেন? এই সেনাপ্রধান খালেদা জিয়ার সঙ্গে একটি মিটিং করেছেন। যে খালেদা জিয়া বাংলাদেশের মসনদেই নেই, তাদের সঙ্গে কিন্তু মিটিং করলেন এই সেনাপ্রধান। তারপরেই কি হলো? তারপরেই খালেদা জিয়া লন্ডনে পাড়ি দিলেন। অর্থাৎ খালেদা জিয়াকেও একটা সেফ এক্সিট প্যাসেজ কিন্তু করে দিলেন বাংলাদেশের এই সেনাপ্রধান। শেখ হাসিনার সেফ এক্সিট যেভাবে সেনাপ্রধান করে দিয়েছেন, খালেদা জিয়াকেও কিন্তু সেফ এক্সিট দিলেন এই বাংলাদেশের সেনাপ্রধান। অর্থাৎ তিনি একধারে মোহাম্মদ ইউনূসকে যেমন স্বীকার করেন না, অন্যদিকে তিনি দেখাতে চাইছেন বাংলাদেশকে কার্যত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো কিন্তু তিনি একের পর এক নিয়ে যাচ্ছেন। অর্থাৎ মোহাম্মদ ইউনূস বুঝতেও পারছেন না তার বিপক্ষে ঠিক কত বড় ষড়যন্ত্রটা দিনের পর দিন হয়ে যাচ্ছে। শুধু তাই নয়, বর্ডারে দেখুন এই যে উস্কানিমূলক কথাবার্তা বাংলাদেশের পক্ষ থেকে আসছে, এই যে বিজেপি দিনের পর দিন বিএসএফ এর বিরুদ্ধে বিভিন্ন রকম উস্কানিমূলক কথাবার্তা বলছেন, এই যে সীমান্ত হত্যা নিয়ে তারা ভারতের সঙ্গে 643টি ফ্ল্যাগ মিটিং করেছেন 1 মাসে, এই সমস্ত কিছু নেপথ্যেও কিন্তু এই সেনাপ্রধান। অর্থাৎ বাংলাদেশ এবং ভারতের যত রকম টেনশন, শুধুমাত্র বাংলাদেশ সঙ্গে ভারতের নয়, বাংলাদেশের ইন্টারনাল যত রকম পলিটিক্যাল সিচুয়েশনের অবনতি, এমনকি বাংলাদেশের সংখ্যালঘুদের উপর যে অত্যাচার, সমস্ত নেপথ্যে কিন্তু একজন ব্যক্তি, এবং ওই ব্যক্তিটির নাম আজকে ভারতের স্টেটমেন্টেও কিন্তু উঠে এসছে, যিনি ভারতের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। অর্থাৎ তিনি তার দেশে ভারত বিরোধী, তিনি তার দেশের মানুষের আবেগকে কন্ট্রোল করতে চেয়েছেন, আবেগকে নিয়ন্ত্রণ করতে গিয়ে ভারত বিরোধী বিভিন্ন উস্কানিমূলক মন্তব্য করেছেন সেনাবাহিনীকে দিয়ে। ইউনূস বিরোধী হয়ে যাচ্ছেন কখনো যখন বুঝতে পারছেন ইউনূসের বিপক্ষে মানুষ কথা বলছে, কখনো আবার খালেদা জিয়াকে সেফ এক্সিট দিয়ে দিচ্ছেন বিএনপি, মানে বাংলাদেশের এই মুহূর্তে সর্ববৃহৎ পলিটিক্যাল পার্টিকে কাছে রাখার জন্য। অর্থাৎ আসল খেলাটা বাংলাদেশের একজনকে কেন্দ্র করেই কিন্তু হচ্ছে, যিনি প্রচারের আলোতে সবসময় থাকেন না, কিন্তু আলটিমেটলি কালকে বাংলাদেশের এই সেনাপ্রধানকে নিয়ে ভারতের এই মন্তব্য নিঃসন্দেহে কাটা ঘায়ে নুনের ছিটাটা কিন্তু দিয়ে দিয়েছে বাংলাদেশের অভ্যন্তরীণ পলিটিক্সে। শুধু সেটা নয়, বাংলাদেশের পক্ষ থেকে কি বলা হয়েছে জানেন? বলা হয়েছে সে দেশে যখন পট পরিবর্তন ঘটলো তখনও আমাদের নিজেদের মধ্যে সব সময় যোগাযোগ আমরা রেখেছিলাম। অর্থাৎ এই সেনাপ্রধান শেখ হাসিনাকে যখন দেশ থেকে ভারতে পাঠাচ্ছিলেন তখন নিয়মিত ভারতের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন। কিছুদিন আগে এবার বাংলাদেশের এক বিক্ষোভ কর্মসূচির কথা আপনাদের মনে করিয়ে দিই। বিক্ষোভ কর্মসূচিটি বাংলাদেশের এক সমন্বয়কের পক্ষ থেকে করা হয়েছিল।
সম্ভবত হাসনাত সেদিন বলেছিলেন যারা শেখ হাসিনাকে সেফ এক্সিট দিয়েছে তাদেরকে ছেড়ে কথা বলবে না এই সমন্বয়ক, এই বাংলাদেশ সরকার। আর আজকে বাংলাদেশের এই সেনাপ্রধানের ভূমিকা নিয়ে স্বয়ং ভারত অফিসিয়ালি স্টেটমেন্ট দিচ্ছে শেখ হাসিনার এই পলায়ন বৃত্তি কিংবা বাংলাদেশ ছেড়ে ভারতে চলে আসার সময় সেনাপ্রধান দিনের পর দিন ওই সময়টা, ওই মুহূর্তটা যোগাযোগ রেখেছিলেন ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে। তাহলে শেখ হাসিনাকে সেফ এক্সিট দিলেন কে? অথচ শেখ হাসিনা আবার মন্তব্য করেছেন এই সেনাপ্রধান কিন্তু তাকে একটি ভিডিও বানাতে দেননি, তিনি জাতির উদ্দেশ্যে একটি ভাষণ দিতে চেয়েছিলেন, সেই সেনাপ্রধান কিন্তু শেখ হাসিনার নির্দেশকে পালন করেননি। সেই সেনাপ্রধান পরবর্তীকালে আবার মঞ্চের উপর দিয়ে বলেছেন আমাদের এই সেনা মানে শেখ হাসিনা নাকি গুলি চালাতে নির্দেশ দিয়েছিল ছাত্রদের উপর, আমরা সেই নির্দেশ পালন করিনি। অর্থাৎ একজন ব্যক্তিকে নিয়ে যাবতীয় অভিযোগ আজকে ভারত তাকে এক্সপোজ করে দিল। শেখ হাসিনা তার বিপক্ষে কথা বলেছেন, আজকে বাংলাদেশের ইউনিট সরকারের একাধিক সমন্বয়ক তার বিরুদ্ধে কথা বলেছেন, বাংলাদেশের মানুষ আইন শৃঙ্খলার জন্য এই সেনাপ্রধানকে ভরসা করেছিলেন, সেখানেও তারা আশাহত হয়েছেন। অর্থাৎ বাংলাদেশ ক্রমেই সামরিক শাসনের দিকে এগিয়ে যাচ্ছে তা কিন্তু সেনাপ্রধান বুঝেছিলেন, এবং সেনাপ্রধান বর্তমান স্ট্যান্ড পয়েন্টে কিন্তু আরো ভালোভাবে বুঝতে পারছেন এই মোহাম্মদ ইউনূস সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছেন এবং আদতে ক্ষমতা হয়তো তিনি হস্তান্তর করবেন বা নিজের ক্ষমতা দখলে নিয়ে নেবেন কিছুদিনের মধ্যে। অন্তত এই কথাগুলো আমি যখন পরপর সাজাচ্ছি খুব সহজেই অনুমেয়। তবে সেনাপ্রধানের একটা দুটো ভুল পদক্ষেপ হয়ে গেছে। কখনো তিনি কানাডার সঙ্গে মিটিং করেছেন, কখনো তিনি বাইডেনের সঙ্গে মিটিং করেছেন। যখন দেশের সর্বোচ্চ পদাধিকারী ব্যক্তি আছেন সেই মোহাম্মদ ইউনূসের বদলে তিনি যখন বাইডেনের সঙ্গে মিটিং করেছেন তখন তার অভিসন্ধি কিন্তু অনেকটা আলোচনার আয়তায় চলে এসেছিল। কিছুদিন আগে এই সেনাপ্রধানই আবার পাল্টি খেয়ে বলেছিলেন ভারতকে আমাদের প্রয়োজন, বিভিন্ন স্ট্র্যাটেজিক্যাল মুভের জন্য ভারতের সহায়তা ছাড়া বাংলাদেশ এগোতে পারবে না। অর্থাৎ তিনি আবার মিডিয়ার সামনে ভারত প্রীতি দেখাচ্ছেন, যখন মোহাম্মদ ইউনূসের সরকার সম্পূর্ণভাবে স্ট্যান্ড পয়েন্টই হলো ভারত বিরোধী, প্রো পাকিস্তানি। সেনাপ্রধান যখন এতই ভারত প্রিয় বা ভারতের প্রেমী, তখন পাকিস্তানের সঙ্গে মোহাম্মদ ইউনূসের এই সম্পর্ক নিয়ে কোনো মুভ কেন সেনাবাহিনী করলো না? কেন করাচি থেকে বিমান কিংবা করাচি থেকে জাহাজ বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে এলো? এই প্রশ্ন তো সেনাপ্রধানকে বাংলাদেশের মানুষ কোনো না কোনো সময় করবেই। আজকে আপনারা ভারত প্রীতি দেখাচ্ছেন, ভারতের সঙ্গে সম্পর্ক ডেভেলপ করার কথা বলছেন, অথচ সীমান্তে দিনের পর দিন বিএসএফ এর বিপক্ষে একাধিক কার্যকলাপ করছেন, ভারতীয় হাই কমিশনারকে ডাকছেন। তা যে আসলে আপনাদের ভুল পদক্ষেপ এবং মিসক্যালকুলেটিভ মুভমেন্ট তা কিন্তু আজকে আপনারা পরিষ্কারভাবে বুঝতে পারছেন। কালকে ভারতও বাংলাদেশের হাই কমিশনারকে ডেকেছিল, সেখানেও তারা পরিষ্কারভাবে বলে দিল ভারত যা করছে সব নিয়ম মেনেই করছে। অর্থাৎ আপনারা ভারতের হাই কমিশনারকে দিনের পর দিন ডাকবেন, মেন্টালি একটা প্রেসার ক্রিয়েট করার চেষ্টা করবেন, কিন্তু আমরা যে কিছু করব না সেই ভাবনাটা যে ভুল তা কিন্তু কালকে ভারতবর্ষ পরিষ্কারভাবে বলে দিল। কালকে বাংলাদেশের হাই কমিশনকে ভারত কি জানিয়েছে? তারা পরিষ্কার জানিয়েছে এই যে বিজিবি এবং বিএসএফ এর মধ্যে বর্তমান সময় যা হচ্ছে সব চুক্তি মেনে হচ্ছে। শুধু তাই নয়, দুই দেশের মধ্যে সীমান্তের অপরাধমূলক কার্যকলাপ, চোরাচালান, অপরাধীদের চলাচল এবং পাচারের চ্যালেঞ্জ কার্যকরভাবে মোকাবিলা করার জন্য বিজেপি এবং বিএসএফ এর একসঙ্গে কাজ করতে হবে। কিন্তু আপনারা যদি বেড়া দিতে না দেন, কাঁটাতার দিতে না দেন, তাহলে আমরা কিভাবে একসঙ্গে কাজ করব? কালকে বাংলাদেশের হাই কমিশনারকে আরো কাঁটাতারের বেড়া, আলোকসজ্জা সীমান্তে, প্রযুক্তিগত ডিভাইস এবং বিভিন্ন ক্ষেত্রে যে স্মার্ট ফেন্সিং করা হয়েছে সে বিষয়ে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হচ্ছে ভারতের পক্ষ থেকে। অর্থাৎ যেভাবে আপনারা ভারতের বিএসএফ এর বিপক্ষে কথা বলার চেষ্টা করেছেন, ভারতের বদনাম করার চেষ্টা করেছেন, কালকে ভারতের পক্ষ থেকে ফের একবার জানিয়ে দেওয়া হলো যে আসলে ভারত যেমন চাইবে আগামী একটা বছর বাংলাদেশের রাজনীতি সেভাবেই চলবে। যতই লম্ফজম্প সব হয়ে গেল শেষ, সেনাপ্রধানের মুখোশ খুলে গেল, ভারতীয় সেনাপ্রধান পরিষ্কারভাবে সেনাপ্রধানকে এক্সপোজ করে দিলেন এবং বাংলাদেশের মানুষের আবেগ নিয়ে যে সেনাপ্রধান দিনের পর দিন ছেলেখেলা খেলছেন তা কিন্তু কালকে ভারতীয় সেনাপ্রধান অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে একটি স্টেটমেন্ট দিয়ে বুলিয়ে দিলেন যে সেনাপ্রধানকে আপনারা ভারত বিরোধী ভাবছেন, যে সেনাপ্রধান আপনাদেরকে সীমান্তে এরকম উস্কানিমূলক কথাবার্তা বলে আপনাদের আবেগ নিয়ে সুরসুরি খেলছে, সেই সেনাপ্রধানই আসলে আপনাদেরকে আড়ালে রেখে আমাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করেছে এবং শেখ হাসিনা যেন ভারতে আসেন তার জন্য এই সেনাপ্রধানই কিন্তু আমাদের সঙ্গে দিনের পর দিন যোগাযোগ রেখেছিলেন। অর্থাৎ এই সেনাপ্রধান মোহাম্মদ ইউনূস বিরোধী
এই সেনাপ্রধান বিএনপি বিরোধী, এই সেনাপ্রধান খালেদা জিয়াকে এক্সিট দিয়েছেন শেখ হাসিনার মতো। আসলে এই সেনাপ্রধান হলো ক্ষমতালোভী স্বার্থপর একজন ব্যক্তি, যিনি আস্তে 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 বাংলাদেশের মানুষের কাছে ক্রমশ এক্সপোজড হয়ে যাচ্ছেন। আর ভারত যেভাবে এই সেনাপ্রধানকে এক্সপোজ করলো, আমার মনে হয় না এই সেনাপ্রধানের গ্রহণযোগ্যতা আর বিশ্বাসযোগ্যতা অন্তত বাংলাদেশের মানুষের কাছে আর থাকবে বলে। আপনারা কি ভাবছেন কমেন্টে জানাবেন আপনাদের উত্তর। আর চ্যানেলটি ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।